ন্যাড়া ছাদের গপ্পতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য রয়েছে জয়দীপ নস্করের লেখা বিশু ঠাকুরের তৃতীয় গল্প পিশাচ রূপ। গল্প পাঠে সব্যসাচী চৌধুরী। বিশু ঠাকুরের ভূমিকায় দেবেশ রায় চৌধুরী, দেবী চণ্ডিকা পায়েল দে। এই গল্পটি আমরা নিয়েছি টাইমলাইন পাবলিকেশন থেকে প্রকাশিত বিশু ঠাকুরের কীর্তি প্রথম খণ্ড থেকে। গল্পের সূত্রধার আমি সৌম্য। শুরু হচ্ছে জয়দীপ নস্করের লেখা বিশু ঠাকুরের তৃতীয় গল্প পিশাচ রূপ। গাংপু স্টেশনে যখন নামলাম, হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখি বেলা 3টে বাজে। বিশু ঠাকুর কিছুটা অবাক হয়ে প্ল্যাটফর্মের চারিদিকটা ঘুরে দেখতে লাগলেন। আমি জিজ্ঞাসা করলাম, ঠাকুর কি দেখছেন এত ঘুরে ঘুরে? বিশু ঠাকুর বললেন, এই কয় বছরে কত বদলে গিয়েছে সবকিছু। স্টেশনের ধারে ধারে আর সেই হোগলার বন নেই, ময়লা আবর্জনা নেই, চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন। মানুষজনদের আদব কায়দাতেও বেশ পরিবর্তন দেখা যাচ্ছে। আমি বুঝলাম যে বিশু ঠাকুরকে স্মৃতি রোমন্থনে পেয়েছে। অনেক দিন পর হঠাৎ চেনা জায়গাতে গেলে মানুষ একটু ভাবুক হয়ে পড়ে। বিশু ঠাকুরের ঠিক তাই হয়েছে। বিশু ঠাকুর বকবক করে যেতে লাগলেন। আমি কোনো কথা না বলে শুধু শুনেই যেতে লাগলাম। মনে মনে ভাবলাম যে এ বুড়ো সহজে থামবার নয়। মিনিট 3 মধ্যে আমরা স্টেশনের বাইরে চলে আসলাম। স্টেশনের বাইরে আসতে দেখি সারি সারি অটো এবং রিক্সা দাঁড়িয়ে রয়েছে। আমি বিশু ঠাকুরকে জিজ্ঞাসা করলাম, এবার কোন দিকে যেতে হবে? বিশু ঠাকুর আমাকে বললেন, এসো। এই বলেই হনহন করে একটা রিক্সার দিকে হাঁটা লাগালেন তিনি। রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলেন, এই আমগাছিয়া যাবে? রিক্সাওয়ালা বললেন, হ্যাঁ যাব, 30 টাকা লাগবে। আমি বললাম, ঠিক আছে চলুন। আমি আর বিশু ঠাকুর চেপে বসলাম রিক্সাতে। আকাশের মুখটা ভার এখন। মেঘ যেন আরও জমাট বেঁধে কালো হয়ে এসেছে। মনের কোনো একটা আশঙ্কা ডানা বেঁধেছে আমার। চিন্তা যে একদম হচ্ছে না তা বলবো না, কারণ বিশু ঠাকুর বিফল হলে বিমলবাবুর ছেলে শিবদাস কর্মকারের সাথে আমারও ভবলীলা সাঙ্গ হবে যে। কারণ দেবীকে জাগ্রত করবে বিশু ঠাকুর। সঠিক নিয়ম জানেন বলছেন, তবুও প্রাণের প্রশ্ন যেখানে সেখানে ভয় তো থেকেই যায়। বিশু ঠাকুর আমার দিকে তাকিয়ে বললেন, তোমার দুশ্চিন্তা করার মতো কারণ আছে জানি, কিন্তু এটুকু বলে আশ্বাস দিতে পারি যে তোমার কিছু হতে দেব না। কারণ আমার এতগুলো জীবনের সাধনায় আমি কখনো কোনো নিরীহ মানুষের ক্ষতি করিনি, কারোর খারাপও চাইনি। নিজের যথাসাধ্য দিয়ে রক্ষা করার চেষ্টা করেছি। এতদূর যখন বিশ্বাস করে এসেছ, তখন বলবো এইটুকু বিশ্বাস রাখো আমার উপর। নিজের প্রাণ দিয়ে হলেও তোমায় রক্ষা করব। বিশু ঠাকুরের এই কথায় হঠাৎই আমার একটা কথা মনে পড়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি যে তখন ট্রেনে আসবার সময় বলছিলেন যে দেহ ধারণ করলে একদিন দেহ ছাড়তেই হবে, কেন বললেন বলুন তো কথাটা? ওসব তোমার না ভাবলেও চলবে। আমার প্রশ্নের আর কোনো উত্তর দিলেন না তিনি। শুধু ঠোঁটের কোণে হালকা হাসি এনে কথাটা এড়িয়ে গেলেন। সময় যত এগোচ্ছে আকাশ যেন কালো থেকে নিকষ কালো হচ্ছে। বিশু ঠাকুর মাঝে মাঝে আকাশের দিকে দেখছেন আর কি যেন বিড়বিড় করছেন। এদিকে আমরা মিনিট 10 চলবার পরে পিচের পাকা রাস্তা ছেড়ে সিমেন্টের রাস্তা ধরলাম। খানিক বাদে গ্রামের ভেতরে পাড়ার ছোট 4 রাস্তার মোড়ে এসে দাঁড়ালাম আমরা। রিক্সাওয়ালা বললেন, বাবু আমার কাছে এসে গেছি। নেমে ভাড়া মিটিয়ে দিলাম। সবে মাত্র বিশু ঠাকুরকে জিজ্ঞাসা করতে যাব যে এবার কোন দিক দিয়ে যেতে হবে, এই বলে সামনের দিকে তাকিয়ে দেখি যে কানাইবাবু হন্তদন্ত হয়ে আসছেন। আমাদেরকে দেখে কানাইবাবু কিঞ্চিত স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন,
এসেছেন ঠাকুর মশাই। সকাল থেকে আমি আরো 3 বার ঘুরে গেছি, একবার স্টেশনেও গেছিলাম, গিয়ে শুনলাম গাড়িটা কিছুটা দেরিতে আছে। বিশু ঠাকুর বললেন, শান্ত হন আগে, শান্ত হন, তারপর বলুন এত চিন্তিত লাগছে কেন আপনাকে। কানাইবাবু বললেন, চলুন যেতে যেতে বলি। কানাইবাবু যা বললেন তার সারমর্ম হলো এই। কাল মাঝরাত থেকে হঠাৎ করেই শিবুর মানে বিমলবাবুর ছেলে শিবদাসের ঘুমের মধ্যেই রক্তবমি হতে শুরু করে। সে রক্ত না দেখলে নাকি বিশ্বাসই করা যায় না। আমি জিজ্ঞাসা করলাম, কীরকম? কানাইবাবু বললেন, রক্তবমি এর আগেও আমি দেখেছি বহু মানুষের, এমনকি আমার নিজেরও কয়েকবার হয়েছে, কিন্তু কাল যা দেখলাম তা আগে কোনো দিন দেখিনি। সাধারণত আমরা দেখে থাকি রক্ত তরল ভাবেই মুখ থেকে বের হয়, কিন্তু কাল শিবুর মুখ থেকে যা বের হতে দেখলাম তা রক্ত ঠিকই, কিন্তু সেটা তরল নয়, একদম কালো আর থকথকে জমাট বাঁধা। মেঝেতে পড়ে সেটা একেবারে জেলির মতো আটকে গেল। বিশু ঠাকুর জিজ্ঞাসা করলেন, আপনি কি কাল রাত থেকেই ছিলেন সেখানে? না না, আমি ছিলাম আমার বাড়িতে। রাত 12:30টার দিকে বিমলবাবু আমাকে ফোন করেন, বলেন শিগগিরই যেখান থেকে পারি একজন ডাক্তারকে নিয়ে তার বাড়িতে চলে যেতে। তারপর গিয়ে দেখি ছেলের এই অবস্থা। শিবুর শরীর আগের থেকে আরো খারাপ হয়ে গেছে ঠাকুরমশাই। তার আগে যদিও আমি 3 দিন ধরে ওদের বাড়ি যাইনি, কাল গিয়ে দেখি শরীরের আরো অবনতি ঘটেছে। আগের থেকে শরীর আরো কালো হয়ে গেছে, একেবারে নারকলের দড়ির মতো পাকিয়ে গেছে পুরো। শুধু পেটটা আগের থেকে বালিশের মতো ফুলে গিয়ে শক্ত হয়ে গেছে। শরীরটা যেন আগের থেকে আরো বেশি করে বিছানার সাথে মিশে গেছে। ঠাকুরমশাই শুধু শুনে যেতে লাগলেন, কোনো কথা আর বললেন না। তার দিকে তাকিয়ে দেখি ঠাকুরমশাইয়ের কপাল ভীষণভাবে কুঁচকানো, মুখ গম্ভীর। কথা বলতে বলতে আমরা এসে পৌঁছালাম বিমলবাবুর বাড়িতে। বিমলবাবুর বাড়ি বেশ বড়, দোতলা বাড়ি, কিন্তু বাড়িটার ধাঁচটা পুরনো দিনের, মোটা মোটা থামওয়ালা বাড়ি। চুনকামের বয়স খুব বেশি দিন হয়নি। অযত্নের অভাবে শ্যাওলা বাসা বেঁধেছে দেওয়ালের কোনায় কোনায়। বাড়িটার সামনেটাতে একটু উঠোন, আর উঠোনের লাগোয়া একটা পুকুর। পুকুরটা আকারে মোটামুটি বেশ বড়ই, আর উঠোনের এক কোণে বেশ বড় একটা আম গাছ। উঠোন পেরিয়ে দালানে উঠতে যাব, বিমলবাবু এক বুক উৎকণ্ঠা নিয়ে বাইরে বেরিয়ে এলেন। দেখে বেশ বোঝা যাচ্ছে যে কাল সারা রাত ঘুম হয়নি তার। ছেলের এমন মর্মান্তিক অবস্থা, অকালে ছেলেকে হারানোর ভয় তাড়া করে যাচ্ছে তাকে সব সময়। চোখের তলায় মোটা কালির দাগ, সম্ভবত কদিন না ঘুমানোর কারণে। ওনাকে দেখে মনে হলো যে আমাদেরকে দেখে তিনি মনে মনে বেশ ভরসা পেয়েছেন, যদিও আমি কেউই নই, ঠাকুরমশাইকে দেখেই ভরসা পেয়েছেন। বিমলবাবু বললেন, আপনারা এসেছেন ঠাকুরমশাই? কাল থেকে অপেক্ষা করছি আপনাদের জন্য, আসুন 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 আসুন। এই বলে তিনি আমাদেরকে নিয়ে গেলেন বাড়ির ভেতর দিকে। গত 1 মাস ধরে ছেলেকে নিচের ঘরে রেখেছেন তিনি। সামনের বৈঠকখানা পেরিয়ে ঘরের ভেতরে ঢুকলাম। বেশ সুন্দর ঘরখানা, পরিপাটি করে সব কিছু সাজানো। ঢুকতেই বাম দিকে ড্রেসিং টেবিল, বই রাখার ছোট তাক, পড়াশোনার জন্য একটা টেবিল, আর ডান দিকে রয়েছে শুধুমাত্র একটা খাওয়ার টেবিল, আর ঠিক ঘরের মাঝখানে রয়েছে একটা পালঙ্ক। তাতেই শুয়ে কঙ্কালসার শীর্ণ দেহ নিয়ে বিমলবাবুর ছেলে শিবদাস। কানাইবাবু ঠিকই বলেছিলেন, যেন বিছানার সাথে মিশে আছে দেহখানা। আর তার 2 পাশে রয়েছে তার মা এবং তার স্ত্রী। আমরা শিবদাসের দিকে এগিয়ে গেলাম। ঠাকুরমশাই শিবদাসের ডান পাশে বসে মুখের ওপরে ঝুঁকে পড়ে কি যেন দেখতে লাগলেন। একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করতেই গাটা কেমন শিরশির করে উঠল আমার। ঠাকুরমশাই শিবদাসের মুখের ওপরে ঝুঁকে পড়ার কিছুক্ষণ পরেই দেখলাম ঠাকুরমশাইয়ের চোখ দুটো টকটকে লাল হয়ে গেছে। এই বর্ষার মেঘাচ্ছন্ন বিকেলে শেষ বেলায় এসে ঠাকুরের অমন রূপ দেখে আমার প্রথম দিনের কথা ফের মনে পড়ে গেল। শিবদাসের চোখ বন্ধ, চোখের কোনো স্পন্দন নেই, শুধু বুকটা থেকে থেকে ওঠানামা করছে। শিবদাসকে দেখেই মনে হচ্ছে যেন কিছুক্ষণের মধ্যেই প্রাণ ত্যাগ করবে সে। এবার শুধু সময়ের অপেক্ষা। খানিকক্ষণ বিশু ঠাকুর ঝুঁকে পড়ে থেকে হঠাৎ
শিবদাসের ডান কানে কি যেন বিড় করে একটা বলতে লাগলেন। কি যে বললেন তা আমরা কেউ শুনতে পেলাম না, কিন্তু শব্দগুলো যেন ম্যাজিকের মতন কাজ করল। এক মুহূর্তের মধ্যে শিবদাস চোখ খুলল। বিস্ফারিত চোখে চেয়ে রইল বিশু ঠাকুরের ওই লাল ভাঁটার মতন জ্বলতে থাকা চোখ দুটোর দিকে। দেখে মনে হলো যেন শিবদাসের আত্মা শিবদাসের ভেতরে ছিল না, দেহ থেকে বেরিয়ে গিয়েছিল অনেকক্ষণ আগে, কিন্তু ঠাকুরমশায়ের শক্তির জোরে ফিরে এসেছে আবার। এ দৃশ্য দেখে ঘরের সবাই হতবাক হয়ে গেল। ঠাকুরমশাই উঠে দাঁড়াতেই শিবদাসের মা এবং বউ কেঁদে কেটে লুটিয়ে পড়ল ঠাকুরের পায়ের কাছে। উঠুন উঠুন মা, উঠুন উঠুন মা জননীরা, এভাবে পায়ে হাত দেবেন না। মায়েরা দেবীর জাত, এভাবে পুরুষদের পায়ে হাত দিতে নেই। শিবদাসের মা বলল, আপনি আপনি তো অসাধ্য সাধন করেছেন। কেন? আমার ছেলে গত 3 দিন ধরে চোখ খোলেনি। আপনি এসে দাঁড়াতে এক মুহূর্তে সে চোখ মেলে তাকালো। শিবদাসের বউ কাঁদতে কাঁদতে ঠাকুরের পা জড়িয়ে ধরে বললেন, আমার স্বামীকে আপনি ঠিক করে দিন বাবা। আপনি ঠিক করে দিন, আপনি আমাদের একমাত্র ভরসা। কাঁদিস না মা, সব ঠিক হয়ে যাবে। বিমলবাবুর দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, আসার সময় শুনছিলাম কাল রাতে নাকি আপনার ছেলের বাড়াবাড়ি হয়েছিল, তা কি বললেন ডাক্তারবাবু? ডাক্তার সব পরীক্ষা নিরীক্ষা করে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ছেলে আর কিছু সময়ের অতিথি মাত্র, কোনো মতে আর বাঁচানো সম্ভব না। মস্তিষ্ক নাকি 3 দিন আগেই মারা গেছে, তাই চোখ বন্ধ, কোনো সার ছিল না দেহে। এবার শুধু প্রাণটা বেরোনোর অপেক্ষা। আপনি আসার পর আমার ছেলে এই প্রথম চোখ খুলল। ঠাকুরমশাইয়ের হাত দুটো নিজের হাতের মধ্যে জড়িয়ে বিমলবাবু তার ছেলের প্রাণ ভিক্ষা করতে লাগলেন। এখন আপনি বর্ষা ঠাকুরমশাই, আপনি না দেখলে আমার ছেলেটা বাঁচবে না। শান্ত হন, শান্ত হন। আচ্ছা, আমি যে মাদুলি দিয়েছিলাম সেটা পরিয়েছেন? হ্যাঁ, তারপরেই সেই দিন রাত থেকে আমার ছেলে আর চোখ খুলছে না। কথা শুনে বুঝলাম যে কেন বিমলবাবু আমাকে কথা দিয়েও আসতে পারেননি কফি হাউসে। আচ্ছা, কাল রাত ছাড়া এর আগে কি রক্তবমি হয়েছে? হঠাৎই কিছু একটা মনে পড়ে যাওয়ার মতন করে তিনি বললেন, হ্যাঁ, সেই দিন রাতেই যেদিন মাদুলি পড়ালাম সেদিন হয়েছে। মাদুলিটা পরিয়েছেন বলেই আপনার ছেলে সেই যাত্রায় বেঁচে গিয়েছিল, না হলে সেদিনই আপনার ছেলের শেষ দিন ছিল। কিন্তু ঠাকুর, আপনি বলেছিলেন 3 দিন পর ঘটবে। হ্যাঁ, আজই তার শেষ দিন। যা করার আজকেই করতে হবে। আজকের পর আমার ওই মাদুলি আর কোনো কাজে আসবে না। কিছু একটা পারলে আপনি পারবেন। ঠাকুরমশাই শুধু সম্মতিসূচক মাথা নেড়ে শিবদাসের কাছে গিয়ে তার ঝোলা থেকে একটা রুদ্রাক্ষ বের করে কালো কারের সাথে বেঁধে গলায় পরিয়ে দিলেন। বিমলবাবুর কাছে ফিরে এসে বললেন, এখন সাময়িক সুস্থ হবে আপনার ছেলে। আমার কিছু কাজ আছে, সেগুলো আগে সারি। চট জলদি আমাকে কিছু জিনিস জোগাড় করে দিতে হবে। হ্যাঁ, কি জিনিস বলুন? কয়েকটা ইট, কিছু বালি আর কিছু শুকনো কাঠ। পারবে? হ্যাঁ, পারবো। বিমলবাবু তৎক্ষণাৎ কানাইবাবুকে নিয়ে বেরিয়ে গেলেন। আমি ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আসবার সময় আপনি ঘরে তালা দেওয়ার সময় কি একটা বিড়বিড় করছিলেন, ওই যে কি একটা মন্ত্র, হ্যাঁ, তা সেটাই কি আসবার সময় বলছিলেন নাকি? আবারও দেখলাম শিবদাসের কাছে গিয়ে বিড়বিড় করলেন, এও কি সেই একই মন্ত্র? আমি কি তোমায় একবারও বলেছি সব একই মন্ত্র? ঘরে যেটা করেছি সেটা গৃহবন্ধন, ওটার সাথে এগুলোর কোনো যোগাযোগ নেই। আসার সময় যেটা করেছি সেটা আমি আমার আরাধ্যা দেবীকে মনে মনে স্মরণ করে নিয়েছি।
আর শিবদাসেরটা ছিল দেহবন্ধন। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আবার দেহবন্ধনও হয় নাকি? নিশ্চয়, আমাদের তন্ত্রে সব কিছু সম্ভব। যা বিজ্ঞান ভাবতে পারে না তা আমাদের তন্ত্র পারে। আচ্ছা, কিন্তু এখন তো বিজ্ঞান বলছে যে আমাদের মতন আরো অনেক পৃথিবী আছে, কিন্তু আমরা সেখানে যেতে পারবো না, মানে এতটাই দূর। আপনিও কি তাই মনে করেন? মোটেই না। আমাদের পৃথিবী একটা ঘেরা টোপের মধ্যে আছে। সেই সীমানা ছেড়ে বাইরে যাওয়া কখনোই সম্ভব নয়। আর আমাদের এই শরীর হলো স্থূল শরীর। আমরা চাইলেও কোনোদিন সশরীরে সেই ঘেরা টোপ অতিক্রম করতে পারবো না। আমাদের সৌরজগৎ ছেড়ে কোথাও যেতে গেলে, মানে দূরে কোথাও যেতে গেলে সূক্ষ্ম শরীরে যেতে হবে। আর শুধু পৃথিবী কেন, আরো দূরেও যাওয়া যায়। আর তাতে আমাদের মতো প্রাণও আছে। তন্ত্র কিন্তু সেই কবেই বলে গিয়েছে সব কথা। কথা বলতে বলতে আমরা বাইরে যখন সবেমাত্র এসে দাঁড়িয়েছি, দেখি বিমলবাবু আর কানাইবাবু আসছেন কয়েকজন পাড়ার ছেলেদেরকে নিয়ে, সাথে কয়েক পাঁজা ইট, বালি আর জ্বালানির কাঠ। ঠাকুরমশাই তাদেরকে নির্দেশ দিলেন উঠোনের ঠিক কোন দিকে পুজোতে বসবেন তিনি। ৩-৪ জন মিলে তৎক্ষণাৎ ইট বালি সাজিয়ে যজ্ঞের বেদি শুরু করতে লাগলেন। সন্ধ্যা গাঢ় হয়ে আসছে। বিশু ঠাকুর আকাশের দিকে তাকিয়ে বললেন, আর বেশি সময় নেই হাতে। ইট দিয়ে বেদি বানানো হয়ে গেলে বিমলবাবুকে তিনি বললেন, আমি বসবো ঈশান কোণের দিকে মুখ করে। আপনারা ছেলেকে নিয়ে আসুন। আমি বললাম, শয্যাশায়ী ছেলে এখানে আসবে কি করে? আমার শক্তির কিছু অংশ ওকে দিয়েছি, ও পারবে উঠে আসতে। তবে ধরে ধরে নিয়ে আসবেন। ঠাকুরমশাই যজ্ঞকুণ্ডের সামনে নিজের ঝোলা থেকে ছোট একটা আসন পেতে ঈশান কোণের দিকে মুখ করে বসলেন। আমাকে বসতে বললেন তার ডান দিকে। মেঝেতে বসে পড়লাম আমি। তার ঝোলা থেকে একে একে পুজোর সমস্ত জিনিস বের করতে লাগলেন তিনি। ঘি, পাটকাঠি, সিঁদুর, একটা ছোট ত্রিশূল, ধুনো, দেশলাই, কয়েকটা সুপুরি, একটা ছোট শিশিতে করে আনা গঙ্গা জল, কিছু জবা ফুল, একটা দেশি মদের বোতল, আমার আনা সকালবেলার সেই গাঁজার প্যাকেট, কলকে, একটা ছোট কৌটো, তার মধ্যে কি আছে অবশ্য আমি জানি না, তবে দেখতে তো অনেকটা ছাইয়ের মতোই লাগলো, আর একটা ছোট খালি কৌটো। কিন্তু শেষে যেটা বের করলেন তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। একটা নরম মুন্ড। জীবনে কখনো এমন পরিস্থিতিতে আমি পড়িনি। দেখে ভয় লাগার থেকে কৌতূহল হচ্ছিল বেশি। বিশু ঠাকুর আমাকে বললেন, সময় হয়ে এসেছে, এসো। তোমার দেহ বন্ধন করা দরকার। আমার কানের কাছে মুখ এনে একটা মন্ত্র আওড়ালেন তিনি। বললেন, নিজের মনে মনে 3 বার মন্ত্রটা জপ করো। আর বলে দিলেন যেন মন্ত্রটা আমি কাউকে না বলি। আমি মনে মনে মন্ত্রটা 3 বার জপ করে নিলাম। বিশু ঠাকুর বললেন, যার দেহ বন্ধন তার নিজেরটা নিজেকে করতে হয়। কিন্তু তাহলে আপনি যে বিমলবাবুর ছেলের কানে কানে মন্ত্র বলে তার দেহ বন্ধন করে দিলেন? আমি কিছু করে দিইনি, ও নিজের মন্ত্র নিজেই বলেছে। সে কি? কিন্তু ওর তো চেতনা নেই, ও কথা বলবে কেমন করে? চেতনা ছিল না, আমার শক্তি কিছুটা দিয়েছি বললাম না, তাই ওর চেতনা ফিরেছে। ওকে কথা বলার ক্ষমতা দিইনি, আমার কাজ করতে কিছুটা সুবিধা হওয়ার জন্য আমি ওকে ওর চেতনা ফিরিয়ে দিয়েছি। আমার কাজ শেষ হলে তারপর পুরোপুরি সুস্থ হবে। ঠাকুরমশাই, চারিদিকটা দেখুন অন্ধকার হয়ে গেছে, কিন্তু এখনো এলাকাতে লাইট জ্বলছে না কেন? আজ আর জ্বলবে না, আজ চাঁদও বেরোবে না, আজ এই জায়গা অন্ধকার থাকবে। কথা বলতে বলতে ঠাকুরমশাই নিজের কাজ সারছিলেন।
দেখলাম প্রথমে যজ্ঞকুণ্ডে জ্বালানির কাঠ সাজালেন তিনি। সাজানোর পর শুকনো পাতায় দেশলাই জ্বালিয়ে আগুন জ্বালালেন। ধুনির আগুনটা আরেকটু ভালো হওয়ার জন্য পাটকাঠির মাথায় কিছুটা ঘি মাখিয়ে আগুনে গুঁজে দিলেন তিনি। তারপর যে খালি কৌটোটা পাশে রাখা ছিল সেটাতে বেশ কিছুটা সিঁদুর আর কিছুটা ঘি দিলেন। একটা পাটকাঠির ডগা দিয়ে ভালো করে মেশাতে লাগলেন তা। বেশ ঘন তরলটা হতেই একটা অদ্ভুত কাণ্ড করলেন। এক হাত মতন যে ত্রিশূলটা পাশে রাখা ছিল সেটার ফলাটা দিয়ে নিজের বাম হাতের তালুটা কেটে দিলেন। ঝরঝর করে কয়েক ফোঁটা রক্ত সেই ঘি আর সিঁদুর মেশানো কৌটোটাতে পড়ল। তিনি তা ভালো করে পাটকাঠির ডগা দিয়ে মিশিয়ে দিতে লাগলেন। আমি তার কাণ্ড দেখে অবাক হয়ে তাকিয়েই রয়েছি। তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, এই দেবীকে এইভাবেই মানুষের রক্ত আহুতি দিয়ে জাগ্রত করতে হয়। সঠিকভাবে না জাগ্রত করলে কোনো কাজই হবে না। আমি কোনো উত্তর দিলাম না, কারণ আমি জানি যে এখন থেকে যা যা ঘটবে তা সমস্ত আমার বিদ্যাবুদ্ধির বাইরে। এখানে আমার সারা জীবনের অর্জন করা জ্ঞানের মূল্য অর্থহীন। কিছুক্ষণের মধ্যেই বিমলবাবুর ছেলেকে বিমলবাবু এবং পাড়ার ছেলেগুলো ধরে ধরে নিয়ে এসে ঠাকুরমশাইয়ের কথা মতন তার বাম পাশে বসিয়ে দিলেন। ভালো ছেলেটা শুধুমাত্র অন্যের হিংসার কারণে আর অভিশাপের কারণে রোগে ভুগছে। শরীরে আর কিছুই নেই তার। দেহ একেবারে কঙ্কালসার হয়ে গেছে। চোখ দুটোর জায়গায় মনে হচ্ছে যেন দুটো গর্ত। মণিগুলো যেন ভেতরে ঢুকে গিয়েছে। গাল তুবড়ে একেবারে চুপসে গিয়েছে তার। রোগে ভুগে ভুগে শরীর একেবারে নারকেল দড়ির মতন পাকিয়ে গিয়েছে। কপালে অসংখ্য বলিরেখা বেরিয়েছে তার। নিজে থেকে উঠে দাঁড়ানোর মতন ক্ষমতা পর্যন্ত নেই। বসার পর দুই ধারে তার মা এবং স্ত্রী তাকে ধরে বসলেন। ঠাকুরমশাই সেই রক্ত আর ঘি দিয়ে গুলে রাখা তরলটা কিছুটা নিয়ে মাখালেন তার পাশে রাখা ত্রিশূলটাতে। চারিদিক অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে দাউ দাউ করে জ্বলছে যজ্ঞকুণ্ড। শুধুমাত্র সেইটুকু আলোতে পরিবেশটা যতটা পেরেছে আলোকিত হয়েছে। আর তারপরের বাকি সব কিছু যেন পৃথিবীর বাইরের অংশ। নিশ্ছিদ্র অন্ধকারে ভরা পুরো গ্রাম। ইতিমধ্যে কয়েকজন গ্রামের লোক জড়ো হয়েছে বিমলবাবুর বাড়ির গেটের বাইরে। মনে হয় কিছু একটা আন্দাজ করতে পেরেছে তারা। ঠাকুরমশাই উঠে গিয়ে আগে শিবদাসের কোমর থেকে একটা মন্ত্র আওড়াতে আওড়াতে প্রথম মাদুলিটা খুলে এনে নিজের আসনের সামনে রাখলেন। আমাকে নির্দেশ দিলেন তার কাজ শেষ হয়ে গেলে আমি যেন এই মাদুলিটাকে তুলে সিঁদুর গোলা কৌটোটাতে রেখে নিজের কাছে রেখে দিই। কাল যখন আসব তখন আমি যেন এই কৌটোটা তার বাড়ির আলমারিতে রাখি। আমি কথাটা সম্মতি জানালাম ঠিকই, কিন্তু আমার মনে একটা প্রশ্ন ঘুরতে লাগলো। ঠাকুরমশাইও তো আমার সাথে ফিরবেন, তাহলে নিজের কাছে রাখছেন না কেন? পরক্ষণেই মনে হলো পুজোর শেষে যদি তিনি ভুলে যান সেই জন্যই হবে হয়তো। তাও সন্দেহটা মনে থেকেই গেল। ঠাকুরমশাইকে কিছু না বলে শুধু সম্মতিসূচক মাথা নাড়লাম একবার। ঠাকুরমশাই আমার মনের কথা বুঝতে পেরেছেন বোধহয়, তাই আমার দিকে তাকিয়ে একবার মুচকি হাসলেন মাত্র। তখনও কি জানতাম এই রহস্যময় হাসির গভীরতা কতখানি। ঠাকুরমশাই যখন সমস্ত গুছিয়ে পুজোতে বসলেন তখন একবার হাত ঘড়িটার দিকে তাকালাম। দেখি রাত 8টা বাজে। শহরে সন্ধে হলেও গ্রামে এখনো 8টা মানে প্রায় রাত। তার উপর আবার বর্ষাকাল। ঠাকুরমশাই একটা অদ্ভুত মন্ত্র জপ করে সামনে সাজিয়ে রাখা জিনিসগুলোর মধ্যে থেকে একটা রক্ত জবার মধ্যে কয়েক ফোঁটা গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিয়ে একটু সিঁদুর লাগিয়ে ছুঁড়ে দিলেন যজ্ঞকুণ্ডে। সঙ্গে সঙ্গে যজ্ঞের লেলিহান শিখা ঊর্ধ্বমুখী হল। আগুনটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য একটা পাটকাঠির ডগায় কিছুটা ঘি লাগিয়ে গুঁজে দিলেন তিনি আগুনে, যেন রাতের অন্ধকারকে চিরে ভেদ করে ফেলেছে এই আগুন। আমি একবার ফটকের বাইরের দিকে চোখ ফিরিয়ে দেখি যে গ্রামের বেশ কিছু লোক সেখানে জড়ো হয়েছে। পল্লীগ্রামে এই সমস্ত খবর ছড়াতে বেশি সময় লাগে না, বিশেষ করে খবরটা যেখানে অলৌকিক কিছুর বা তন্ত্রমন্ত্রের ব্যাপার।
এরপর পাশে রাখা নরকঙ্কালের মুন্ডু হাতে নিয়ে তার মধ্যে বেশ কিছুটা মদ ঢাললেন তিনি। সেই কঙ্কালের মুন্ডুতে রাখা মদের মধ্যে সাথে করে নিয়ে আসা ছাইয়ের মতন দেখতে বস্তুটা এক চিমটে তুলে নিয়ে মেশালেন তাতে। তার সাথে দিলেন 2 হাতের তালুতে ভালো করে ডলে গুঁড়ো করা কিছুটা গাঁজার পাতা। শির দাঁড়া আরও সোজা করে বসে 2 চোখ বন্ধ করে একটা মন্ত্র আওড়াতে আওড়াতে নরমুণ্ডে রাখা মদ ঠক করে গলায় ঢেলে দিলেন তিনি। খাওয়ার 1 মিনিটের মধ্যে বিশু ঠাকুরের মধ্যে এক আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করলাম। বিশু ঠাকুরের গা থেকে যেন এক তেজ ঠিকরে বেরোতে লাগলো। আলো ঠিক নয়, কিন্তু আলোর মতনই কেমন একটা আভা। এ যেন কোনো কিছু আলোকিত করছে না, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে বিশু ঠাকুরের আগের চেহারা এখন আর নেই। চোখ খুলে যখন তিনি আমার দিকে তাকালেন তখন আমার গায়ের রক্ত হিম হয়ে গেল। এমন দৃশ্য আমি আমার জীবিতকালে কখনো দেখিনি। বিশু ঠাকুরের চোখ দুটো কয়লার মতন লাল হতে দেখেছি, কিন্তু এবারে আর সেটা নয়। চোখ দুটোর জায়গাতে কেবলই 2টো গর্ত, মণি বলে যেন কিছু নেই। মণির জায়গাতে রয়েছে সামনে জ্বলতে থাকা যজ্ঞের আগুনের জ্বলন্ত 2টো প্রতিচ্ছবি মাত্র, যেটা যজ্ঞের আগুনের সাথে তাল মিলিয়ে ওঠানামা করছে ক্রমাগত। দেখে আমার মুখ থেকে এক আর্তনাদ বেরিয়ে আসতে যাচ্ছিল, কিন্তু বিশু ঠাকুর নির্দেশ দিলেন, এক চিলিম সাজাও তো। আমি ভয়ে ভয়ে মাথা নেড়ে কাঁপা কাঁপা হাতে কোনো রকমে গাঁজার পাতা 2 হাতে ডলে কলকের মধ্যে ঠেসে দিতে লাগলাম। অন্য সময় হলে হয়তো না করার চেষ্টা করতাম, কিন্তু এই ঘন কালো সন্ধ্যায় অপ্রাকৃতিক পরিবেশের মধ্যে বিশু ঠাকুরের এই পৈশাচিক মূর্তি দেখে বারণ করবার শব্দ হারিয়ে গেছে আমার মুখ থেকে। কলকে সাজানো হলে আমি কাঁপা কাঁপা হাতে এগিয়ে দিলাম সেটা। বাইরে থেকে শক্ত থাকার চেষ্টা করছি ভালোই, কিন্তু বুঝতে পারছি ভিতরে ভেতরে কাঁপন ধরেছে আমার। মনে মনে ভাবতে লাগলাম এই যেন সাক্ষাৎ পিশাচ, কোনো মানুষ এমন হতে পারে না। বিশু ঠাকুর সকালে ঠিকই বলেছিলেন, রাতের অন্ধকারে বোঝা যাবে যে দিনের আলো কতটা শুভ। মন বারবার বলতে লাগলো যে ঘটনার শুরু তো এইখানেই, এখনো তো অনেক কিছু বাকি আছে। বিশু ঠাকুর কিন্তু ক্রমাগত মন্ত্র উচ্চারণ করে চলেছে। সব মন্ত্র আমি কোনোদিন আগে শুনিনি। এসব দুর্বোধ্য কিছু সংজ্ঞাহীন সংস্কৃত শ্লোক। এবার বিশু ঠাকুর আমার দিকে না ফিরেই হাত বাড়িয়ে কলকেটা নিলেন। কলকেটা না ধরিয়ে এই মন্ত্রপাঠ থামিয়ে পুরোটাই মুখে পুরে দিলেন তিনি। আমি সবেমাত্র বলতে যাব যে কলকেটা ধরানো হয়নি, এমন সময় দেখি কলকের মাথা থেকে ধোঁয়া বেরোচ্ছে। তাই দেখে আমি চুপ করে গেলাম। বাইরের পরিবেশটা একবার মুখ তুলে দেখবার চেষ্টা করলাম। দেখি যে তখনও গ্রামের লোকেরা আর বাড়ির লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাচ্ছে। হয়তো এখনো বুঝতে পারছে না যে এখানে কি চলছে, কারণ সবাই বিশু ঠাকুরের পিছন দিকে দাঁড়িয়ে, আর উনি শুধু আমার দিকে তাকিয়ে। ওদিকে শিবদাসের দিকে এখনো তাকাননি তিনি। কয়েকবার কলকেতে টান দিয়ে মাটিতে চেপে ধরে মুড়িয়ে ভেঙে দিলেন তিনি কলকেটা। মুখ থেকে গলগল করে ধোঁয়া ছেড়ে মন্ত্র উচ্চারণ করতে লাগলেন তিনি। পরিবেশটা গাঁজার গন্ধে ভরে উঠেছে, আর আমার দম নিতে কষ্ট হচ্ছে তাতে। সেই দুর্বোধ্য মন্ত্র উচ্চারণ করতে করতে জবা ফুলের মধ্যে কিছুটা ঘি পাটকাঠি দিয়ে লাগিয়ে একটা সুপরি দিয়ে আগুনে ছুড়ে দিলেন তিনি। সেই সাথে ত্রিশূল দিয়ে নিজের বাম হাতটা আবার কেটে নিজের রক্ত দিয়ে আহুতি দিলেন যজ্ঞের আগুনে। সঙ্গে সঙ্গে বিকট আষ্টে গন্ধে ভরে গেল চারিদিক, যেন হাজার হাজার মৃত মানুষ একসাথে পুড়ছে। সেই সাথে মরা মাছ স্তূপাকৃতি করে রাখা হয়েছে পাশেই। কোনো রকমে নাকে হাত দিয়ে আমি গন্ধ চাপবার চেষ্টা করছি। এদিকে গ্রামবাসীদের মধ্যে একটা কানাঘুষো গুঞ্জন শুরু হয়েছে। তীব্র গন্ধ সহ্য না করতে পেরে কেউ কেউ চলে যাওয়ার উপক্রম করছিল, কিন্তু ইতিমধ্যে যা ঘটল সেটা দেখে স্তম্ভিত হয়ে গেল সবাই। কি হচ্ছে ব্যাপারটা সেটা বুঝতে না পেরে মুহূর্তের জন্য সবাই পাথর হয়ে গেল। জ্বলতে থাকা লেলিহান শিখার ডগা থেকে বেরিয়ে এলো এক বিশাল দেবী। উচ্চতা এতটাই যেন আকাশ ভেদ করে উঠেছেন তিনি। সবাই বিস্ফারিত চোখে দেবীর দিকে তাকিয়ে। খাড়া হাতে এমন ভয়ঙ্কর দেবী মূর্তি যে হতে পারে তা আমার স্বপ্নের অতীত। চুলগুলো ক্রমাগত আগুনের শিখার মতন শূন্যে উঠছে। কুচকুচে গাত্রবর্ণ ঊর্ধ্বাঙ্গ নগ্ন দেবীর। বস্ত্রের বদলে রক্ত জবার মালা শরীর ঢেকেছে। মুখখানা নিটল গোল।
চোখ দুটো মুখের আকারের তুলনায় অধিক বড়। দেখে মনে হচ্ছে কেউ যেন সবেমাত্র চুল্লির দরজা খুলে দিয়েছে। নাকে ঝুলছে এক অতিকায় বড় নোলক। দাঁতের পাটি থেকে সদন্ত বেরিয়ে এসেছে থুতনি পর্যন্ত। কুণ্ডের আগুনের শেখায় দেখতে পেলাম যে হাতে ধরে থাকা খাঁড়া, দেবীর বেরিয়ে থাকা সদন্ত এবং বিশু ঠাকুরের মাটিতে গেঁথে রাখা সেই ত্রিশূল একই সঙ্গে স্ফটিকের মতন চকচক করছে। আর দেবীর পা রয়েছে এক বিশাল আকারের খুলির ওপর। আমার বলতে এতটা সময় লাগলেও জিনিসটা ঘটেছে মাত্র কয়েক মুহূর্তে। আমরা যারা স্তম্ভিত হয়েছিলাম তাদের সবার হুঁশ ফিরল বিশু ঠাকুরের চিৎকারে। বিশু ঠাকুর বিস্ফারিত চোখে উল্লাসিত কণ্ঠে দেবীকে আহ্বান করে বললেন, বিশু ঠাকুরকে দেখে মনে হলো যেন বহু বছর পর হারানো কোনো আপনজনকে ফিরে পেয়েছেন তিনি। দেবী বললেন, ভক্তের করুণ আহ্বানে কোনো মা না এসে কি থাকতে পারে? তোর পুজোয় আমি তুষ্ট, কিন্তু তুই যেটা চাস সেটা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তোর ইচ্ছা পূরণ করতে গেলে আমাকে যে তাহলে সৃষ্টির বিরুদ্ধে যেতে হয়। কিন্তু মা, আমার তো আর তো চাওয়ার কিছু নেই। আমি যে এদের কথা দিয়েছি, এদের ঠিক করে দেব। ওরা নিষ্পাপ, নির্দোষ, ওরা অন্যের লোভের শিকার। আমি জানি, কিন্তু আমার কিছু করার ছিল না। সেও আমায় তুষ্ট করেছিল। তাহলে 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 কি কোনো উপায় নেই? একটা উপায় আছে। কি 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 কি? তুই তো অমর, বাকি মানুষদের মতন সাধারণ মৃত্যু তোর হবে না। তোর এই জীবনের সাধনা পূর্ণ হয়েছে। পরজন্মের সাধনার জন্য নিজেকে প্রস্তুত কর। যথাজ্ঞা মা, যথাজ্ঞা, তাই হবে। আমি আমি মেনে নিলাম তোমার আজ্ঞা। কিন্তু যে এদের ক্ষতি করেছে তার কি হবে মা? সে আজই শাস্তি পাবে। এই বলেই দেবী চোখের পলক ফেলবার আগেই সদন্ত আর খাঁড়া নিয়ে ঝাঁপিয়ে পড়লেন বিশু ঠাকুরের ওপর। বিশু ঠাকুরের পাশে রাখা সেই ত্রিশূলটা দিয়ে লম্বালম্বিভাবে বুকের মাঝ বরাবর এঁথর ওঠর করে দিলেন তিনি। বিশু ঠাকুরের মর্মভেদী আর্তনাদ রাত্রির নিস্তব্ধটাকে টুকরো টুকরো করে দিচ্ছে। এই দৃশ্য দেখে সবাই ভয়ে যেদিকে খুশি দৌড়াতে লাগলো। কোনো রকমে প্রাণ বাঁচানোর চেষ্টা করতে লাগলো সবাই। শিবদাস ও তার মা এবং বউ অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে আছে মাটিতে। সাহায্য করতে আসা পাড়ার ছেলেরা পালিয়েছে বহু আগেই। বিমলবাবু আর কানাইবাবু পালাতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন, কিন্তু আমি তখনও জ্ঞান হারাইনি। কাঁপতে কাঁপতে কাঠ হয়ে বসে আছি। চোখের সামনে দেখতে পেলাম যে দেবীর হাতের খাড়াটা মাথার উপরে একবার উঠে তীব্র গতিতে নেমে এলো বিশু ঠাকুরের মাথার ওপর। বিশু ঠাকুরের মাথাটা ধর থেকে আলাদা করে কেটে জটাশুদ্ধ চুলের মুঠি ধরে রক্ত পান করতে লাগলেন দেবী। মুন্ডু কাটা অবস্থাতেও বিশু ঠাকুরের আর্তনাদ রাত্রির কালো অন্ধকারে মৃত পিশাচের রূপ দিয়েছে। রক্ত পান করতে করতে দেবীর সদন্ত দুটো চকচক করে উঠছে বারবার। এরপর দেবী আর এক জায়গায় ঝাঁপিয়ে পড়লেন নিজের রক্ত পিপাসা দুষ্টের দমন করতে। দেবীর এক হাতে ধরে থাকা বিশু ঠাকুরের কাটা মাথাটা ফেলে দিয়ে আর একটা মাথা কেটে পান করা রক্ত শুরু করেছে। বিশু ঠাকুরের মাথাটা ফেললেন আমার কোলের কাছে। মুখে তখনও সেই শেষ দেখা হাসিটা লেগে আছে। চোখের মণিতে জ্বলতে থাকা যজ্ঞকুণ্ডের আগুনের নিভে আসা শিখা জানান দিচ্ছে যে আমার কথা আমি রেখেছি। জ্ঞান হারানোর আগের মুহূর্তে দেখলাম যে মুন্ডুটা কেটে দেবী রক্তপান করছিলেন, সেই মুন্ডুটা এখন দেবী নিজের পায়ের তলায় চেপে দাঁড়িয়ে রয়েছে, আর দেহখানি ঝুলছে বিমলবাবুর বাগানের আম গাছে। চিনতে কষ্ট হলো না, মুন্ডুটা আর কারো নয়, কানাইবাবুর। দেবী মিলিয়ে যাওয়ার সাথে সাথে আকাশে জমে থাকা মেঘ বৃষ্টি নিয়ে ঝরে পড়ল, আর তারই সাথে আমি সংজ্ঞা হারালাম।
যখন জ্ঞান ফিরল দেখলাম যে আমি একটা ঘরে সুন্দর পালঙ্কে শুয়ে আছি। মাথার কাছে জানালার পর্দাটা বাইরের মৃদু হাওয়াতে দুলছে। বুঝতে পারলাম যে শেষ বর্ষার জলো হাওয়া। সকাল না বিকেল তা ঠিক বুঝলাম না। মাথাটা এখনো ধরে আছে আর সারা শরীরে তীব্র যন্ত্রণা। চোখ ডলতে ডলতে বিছানাতে উঠে কোনো রকমে বসলাম আমি। ঘরের চারিদিকটাতে একটু চোখ বুলিয়ে দেখলাম যে ঘরটা বেশ সুন্দর গোছানো। আলনার একধারে ঝুলছে বিশু ঠাকুরের ঝোলাটা। কাল রাতের সমস্ত ঘটনা ফের মনে করবার চেষ্টা করলাম। মাথাটা টিপটিপ করতে লাগলো আমার। ঝোলাটা হাতে নিয়ে দেখলাম যে তার ভিতরে রয়েছে বিশু ঠাকুরের ত্রিশূল আর সেই সিঁদুর গোলা কৌটোতে মাদুলিখানা। পাশের টেবিলে রাখা আমার হাত ঘড়িটা। দেখলাম যে আমার মতোই সে অজ্ঞান হয়ে পড়ে আছে। হঠাৎ বন্ধ দরজা ঠেলে ঘরে ঢুকলেন বিমলবাবুর স্ত্রী এবং বৌমা। তাদেরকে দেখে জিজ্ঞাসা করাতে জানতে পারলাম যে কাল সারা রাত জ্ঞান হারিয়ে উঠোনে পড়েছিলাম আমি। ভোরের দিকে কিছু পাড়ার লোকের সাহায্যে আমাকে আর বিমলবাবুকে ঘরে নিয়ে আসা হয়। বিমলবাবুর জ্ঞান এখনো ফেরেনি। জিজ্ঞাসা করলাম, যতদূর মনে পড়ছে আপনারাও তো অজ্ঞান হয়ে গিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, তারপরে জ্ঞান ফিরেছে ভোরবেলার দিকে। ওই শিবদাসবাবু কেমন আছেন এখন? বৌমা বললেন, উনি এখন পুরোপুরি সুস্থ, শুধু এতদিনের ধকলের জন্য শরীরটা ক্লান্ত, ঘুমোচ্ছেন এখন। আর বিশু ঠাকুর? তাকে দাহ করা হয়েছে আজ সকালে। দাহ করা হয়েছে? আর কানাইবাবু? তাকেও নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু দাহ করা যায়নি। কেন? দেহতে যতবার আগুন দেওয়া হচ্ছিল ততবার আগুন নিভে যাচ্ছিল। অবাক হয়ে আমি বললাম, এ আবার কি কাণ্ড? এইসব কথা এখন থাক, নিচে চলুন, আপনি কিছু খেয়ে নেবেন। আচ্ছা, বলছি যে কটা বাজে এখন? বিকেল 5টা। সিঁড়ি দিয়ে নামতে নামতে বললাম, আজ কিন্তু আমি ফিরে যাব। বাধা দিয়ে বিমলবাবুর স্ত্রী বললেন, না না, আপনার যাওয়া হবে না কদিন, সুস্থ হয়ে তারপর যাবেন, কেমন? আমি অনেক বাধা দেওয়ার চেষ্টা করলেও তারা শুনলেন না কোনো কথা। থেকে গিয়ে একদিকে ভালোই করেছিলাম। কানাইবাবুর ব্যাপারে জানতে পারলাম অনেক কিছু। তারাও অবাক কানাইবাবুর এমন কীর্তিতে। ব্যাপারটা এখানে শেষ হতেই পারত, কিন্তু হলো না। দুদিন পরে যখন মোটামুটি সুস্থ হলাম তখন তাদের কাছে বিদায় নিয়ে ফিরে এলাম কলকাতায়। বিমলবাবুকে বললাম, বিমলবাবু, আপনার ছেলে পুরোপুরি সুস্থ হয়ে গেলে আবার তবে দেখা হবে কফি হাউসে। ঠিক করলাম পরের দিন দুপুরবেলা ঠাকুরমশাইয়ের ঝোলাটা আর ওই কৌটোটা জায়গা মতন রেখে আসব। আগে তাও ঠাকুরমশাই ছিল, কিন্তু এখন তিনিও নেই, কাজেই ওই অন্ধকার ঘরে একা একা যাওয়ার কোনো মানেই হয় না। যা ঘর, তাতে এমনিতেই বুক কেঁপে ওঠে আমার। ঠিক করলাম যে দুপুরে গিয়ে রেখে আসব। দিনের বেলাতে অত ভয় থাকে না, কিন্তু আমার ধারণা ভুল, কারণ মানুষের জীবনের সাথে অলৌকিক ঘটনা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। দুপুরের খাওয়া দাওয়া সেরে কলুটোলা লেনের উদ্দেশ্যে রওনা দিলাম আমি। কিছুক্ষণের মধ্যেই বিশু ঠাকুরের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। সেই আগের মতন জরাজীর্ণ পাঁচিলটা কোনো রকমে দরজা দুটোকে আটকে রেখেছে, আর শিকলটা রক্ষা করে চলেছে তার মালিকের শেষ সম্বলটুকু। কিন্তু একটু পরেই খটকা লাগলো আমার। ভেতর থেকে কার যেন চলার আওয়াজ পাচ্ছি। প্রথমে ভেবেছিলাম হয়তো ইঁদুর ছুঁচো দৌড়াদৌড়ি করছে ভেতরে। একসাথে অনেকগুলো ছোট প্রাণী দৌড়াদৌড়ি করলে হালকা আওয়াজ হতেই পারে। ঝোলা থেকে চাবি বার করে তালাটা খুলতেই আমি চমকে উঠলাম। নিজের দু চোখকে আমি বিশ্বাস করতে পারছি না। এ আমি কি দেখছি? যে আওয়াজটাকে আমি ইঁদুর বা ছুঁচো ভাবছি সে তো কোনো ছোট প্রাণীর নয়, সেটা মানুষের। এক বৃহন্নলা বিশু ঠাকুরের আলমারিটা খুলে কি যেন খুঁজছে। চুরি করবার মতলবে এসেছে নিশ্চয়ই। আমি বলে উঠলাম, এই তুমি কে? হ্যাঁ, এখানে কি করছো? সে আমার দিকে তাকিয়ে ব্যস্ত হয়ে উত্তর দিল, এই তো
এই তো তুমি এসেছো, দাও দাও আগে মাদুলি কৌটোটা দাও। কবে থেকে খুঁজছি আমি কৌটোটা, যজ্ঞ করার দিন তোমাকে বলে দিলাম না পরের দিন এসে আলমারিতে মাদুলির কৌটোটা রাখতে, রাখুনি কেন? আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, এই কথাগুলো তো আমাকে বিশু ঠাকুর বলেছেন, তুমি জানলে কেমন করে? তুমি তুমি বলছো যে তুমি যজ্ঞ করেছো, কিন্তু তুমি কে? তুমি তো বিশু ঠাকুর নও। হ্যাঁ, আর তাহলে কৌটোটাই বা আমি তোমাকে দিতে যাবো কেন? হ্যাঁ, আর আর সব থেকে বড় কথা হলো বিশু ঠাকুর মারা গেছেন কদিন আগে। আমি নিজের চোখে তাকে দেখেছি মরতে, তার দেহ দাহ করা হয়ে গিয়েছে, তিনি আসবেন কেমন করে? উফ, তুমি বড় কথা বলো গো। দাও তো, দাও আগে মাদুলিটা জায়গা মতো রাখি। এই বলে নিজেই ঝোলা থেকে মাদুলির কৌটোটা বের করে আলমারিতে রেখে দিল। রাখার সময় আমাকে সে বলল, তোমার জন্য আমার বাড়ি ফেরা হলো না, যদি পরের দিন রেখে দিতে তাহলে আমি বাড়ি ফিরে যেতে পারতাম। কেন? এখন তো সবে দুপুর, অনেক গাড়ি পাবেন। না 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 না, এখন আর সম্ভব নয়, সময় আসলে তখন যেতে পারবো। সময়? কিসের সময়? আপনি কে? এতক্ষণ আপনারা শুনছিলেন জয়দীপ নস্করের লেখা বিশু ঠাকুরের তৃতীয় গল্প পিশাচ রূপ। গল্প পাঠে সব্যসাচী চৌধুরী, বিশু ঠাকুরের ভূমিকায় দেবেশ রয় চৌধুরী, দেবী চণ্ডিকা পায়েল দে, বিমল কর্মকার রূপম সিংহ, বাবা এবং কানাইচরণের ভূমিকায় সমী শুভ্র গাঙ্গুলি, লোক শোভন সুন্দর দাস, ছোট কাকা কল্যাণ সরকার, গার্গিদি প্রাণাভি বোস, সেজ কাকা অরিজিৎ রয় চৌধুরী, মা এবং বিমল কর্মকারের স্ত্রীর চরিত্রে সুকন্যা ব্যানার্জি, গুণিন রীত ব্যানার্জি, রিক্সাওয়ালা সন্দীপ দেবনাথ, বিমল কর্মকারের ছেলের বউ তনুশ্রী সাহা, বৃহন্নলা সব্যসাচী চৌধুরী, শ্যামলাল দোকানি এবং গল্পের সূত্রধার আমি সৌম্য। ধ্বনি পরিকল্পনা ও সমগ্র মিশ্রণে সন্দীপ দেবনাথ ও সৌম্য মুখার্জি। আগামী সপ্তাহে ঠিক এই সময় একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির থাকবে টিম ন্যাড়া ছাদের গপ্প।